দিস ইজ ওয়ালটন নেক্সট জি N72। এটা ওয়ালটনের একটা অ্যান্টি লেভেলের স্মার্টফোন। ফোনটি বেশ কিছু কারণে আমার কাছে ভালো লেগেছে। তার মধ্যে প্রথমত হচ্ছে এর ডিজাইন। ডিজাইন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে আপনাকে কন্টেন্ট ওয়াচিংয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে। আর যদি ফোনটি হাইলাইটেড ফিচার্সের দিকে খেয়াল করি তাহলে এখানে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার দেখতে পারবো, যেটা এই বাজারে খুব বেশি হয়তো আমরা পাই না। এছাড়াও কিন্তু 52 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আসলে কি স্পেক্স দেখে আমাদের খুশি হওয়ার তেমন কিছু নেই। ওভারঅল আমাদেরকে দেখতে হবে যে এই ফোনটার প্রাইস টু পারফরমেন্স কেমন। তো সবকিছু জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতেই দেখে নিই যে বক্স কন্টেন্ট আসলে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি 10 ওয়াটের চার্জার, তারপর দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল, তারপর দেখতে পাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর, তারপর রয়েছে একটি টিপিও কভার, তারপর দেখতে পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, সর্বশেষ দেখতে পাচ্ছি সিম ইজেক্টর। তবে বক্স কন্টেন্টে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জার। আমার মনে হয় যে এখন এই সময়ে এসে অল্টারনেটিভ উচিত ছিল মাস্ট বি একটা 15 ওয়াটের চার্জার প্রোভাইড করা, তাহলে হয়তো কম্বিনেশনটা একদম পারফেক্ট হতে পারতো। ফোনটির ডিজাইনের দিকে তাকালে আমি খুব সহজেই মুগ্ধ হই। চমৎকার একটা ডিজাইন দিয়েছে ওয়ালটন। হাতে নিয়ে ব্যাটার একটা ফিল পাবেন। ম্যাট ফিনিশ হওয়াতে খুব সহজে আঙ্গুলের চাপ পড়ে না। এবারে ওয়ালটন ক্যামেরা বামটিকে মিনিমাল রাখার চেষ্টা করেছে, পাশাপাশি একটা স্টাইলিশ লুক দিয়েছে। ফোনটি বক্স শেপ ডিজাইনে হওয়াতে পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। 192 গ্রাম ওয়েটের সাথে এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। ফোনটি কম্পারেটিভলি কিছুটা মোটা এবং ভারী, পাশাপাশি বড় হওয়াতে এক হাতে অপারেট করা অনেকটাই মুশকিল বলতে পারেন। ফোনটির একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ডুয়েল স্টিরিও স্পিকার। সাধারণত এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতে ডুয়েল স্টিরিও স্পিকার আমরা খুব একটা দেখতে পাই না। এর ডুয়েল স্টিরিও স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আমি একটু প্লে করে শোনাচ্ছি, আপনারা নিজেরাও একটু পরখ করতে পারেন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ইউ শেপ নচযুক্ত একটা ডিসপ্লে। আমার কাছে মনে হয় যে 2024 সালে এই সময়টাতে এসে মাস্ট বি ওয়ালটনের উচিত ছিল এখানে একটা পাঞ্চ হোল প্রোভাইড করা। আর পাঞ্চ হোল থাকলে রিয়ার পার্টের মতো ফ্রন্ট পার্টেও কিন্তু দেখতে অসাধারণ লাগতো। সিন এবং সাইড বেজেল আমার কাছে যথেষ্ট বড় মনে হয়েছে, আর এইগুলোকে আরেকটু নেড়ে করলে ভালো লাগতো। ডান পাশে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। তার উপরেই থাকছে ভলিউম রকার। আর যদি আমরা ফোনটির বাম পাশে তাকাই তাহলে এখানে সিম কার্ড স্লট থাকছে, যেখানে আপনি দুইটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। আর এটি 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্টজ। বাজেট হিসাবে এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি মোটেও কমপ্লেন করব না। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল ছিল, এতে টাচ ল্যাগেন্সি জনিত কোনো ইস্যু নেই। ওয়েবসাইট থেকে টেস্ট করে দেখলাম যে 90 হার্টজ বেশ ভালোভাবে পুশ করতে পেরেছে। এই ডিসপ্লে একটা অন্যতম উইক পয়েন্ট হচ্ছে এর সানরাইজ ভিজিবিলিটি। ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হয়। তবে বড় ডিসপ্লে হতে আপনি কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন কন্টেন্ট ওয়াচিং এ আপনাকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে। এছাড়াও অনলাইন মিটিং সহ এই ধরনের কাজগুলো কিন্তু আপনি খুব ইজিলি দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। যেহেতু এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নেই, সো আমি আপনাদেরকে পরামর্শ দিব বক্সের যে প্রোটেকশন গ্লাসটা রয়েছে সেটা লাগিয়ে তারপর ব্যবহার করার জন্য। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ইউনিএসও টাইগার T606, যেটি 12 মিলিমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Mali G57 MP1। এই চিপসেট নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নেই। এটা কিন্তু অলরেডি বেশ কিছু এন্ট্রি লেভেলের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, যার রিভিউ কিন্তু আমরা অলরেডি পাবলিশ করেছি। যথেষ্ট স্টেবল একটা চিপসেট এন্ট্রি লেভেলের জন্য। তবে এই ফোনের সাথেও এটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। সো এদের রেগুলার যে ওয়ার্কগুলো রয়েছে, যেমন ফেসবুকিং, ইউটিউবিং, তারপর হচ্ছে এখানে কন্টেন্ট ওয়াচিং, সবগুলো কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। সো এটা নিয়ে আশা করি কারোর কোনো ধরনের কমপ্লেন থাকবে না। ফোনটিতে 4GB ফিজিক্যাল র্যামের সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম যুক্ত করা হয়েছে। আর ফোনটিতে স্টোরেজ থাকছে 64GB। আমার মনে হয় যে এই জায়গাটাতে ওয়ালটনের আরেকটু কাজ করা দরকার ছিল। এখানে 128GB স্টোরেজ যদি দিত তাহলে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন হতো এই ফোনের সাথে। যেহেতু এটা একদমই বেসিক একটা চিপসেট, সো এ দিয়ে হেভি কোনো কাজ বা গেমিং ততটা প্রত্যাশাও ছিল না। তবুও আমরা এতে ফ্রি ফায়ার গেমটি প্লে করি। গ্রাফিক্স সেটিংস কিছুটা কমিয়ে নিলে মোটামুটি ভালোভাবে প্লে করা যাচ্ছিল এ দিয়ে। অ্যান্ড্রয়েড 13 এ রান করছে ফোনটি। এর ইউআইটা খুব বেশি কাস্টমাইজ না, এখান থেকে অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন। এর ইউআই যতটা স্মুথনেস আশা করেছিলাম ততটা আসলে পাইনি। এর ইউআই হাতে কোনো দুই একটা প্রি ইনস্টল অ্যাপ আছে, আপনি চাইলে যেগুলো আনইনস্টল করে ফেলতে পারেন। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম স্লাইটলি আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 52 মেগাপিক্সেলের। আর ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর প্রাইমারি ক্যামেরা যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করতে পারে। ছবিগুলোতে একটা ন্যাচারাল টোনের প্রাধান্য লক্ষ্য করবেন। ছবিগুলো আরেকটু বেশি স্যাচুরেটেড হলে দেখতে ভালো লাগতো। প্রখর আলোতে ছবি তুলতে গিয়ে খেয়াল করলাম যে সাবজেক্টের উপর বেশি ফোকাস করতে গিয়ে প্রায়শই অবজেক্টকে ওয়াশ আউট করে তুলছিল। ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক লেগেছে আমার কাছে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট না হলেও বাজেট অনুযায়ী আমি একে খারাপ বলবো না, যথেষ্ট ভালোই ছিল বলবো। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল অ্যাভারেজ। লো লাইটে আপনি অনেকাংশে নয়েজ এন্ড গ্রিনের দেখা পাবেন। ফোনটি সেলফি ক্যামেরার ছবিগুলো বাজেট অনুযায়ী আপনাকে খুব একটা হতাশ করবে না। সেলফি ক্যামেরার ছবিগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। সেলফি ক্যামেরাতে ফেসকে কিছুটা সফট করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। ফোনটিতে 5010 mAh ব্যাটারির সাথে একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এখানে হেভি ইউজ করলে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 1 দিন থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সবকিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি কোথাও কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু দেখতে দেখতে রিভিউর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন যদি ফোনটির ভালো মন্দ দুইটা দিক আসলে প্লাস মাইনাস করি তাহলে আমি বলবো যে বাজেট আসলে ফোনটি এই মুহূর্তে মার্কেটে এসেছে সেই হিসাবে মডার্ন ইউজারদের জন্য এটা খুব একটা খারাপ কিছু না, যথেষ্ট ভালো একটা ডিল বলা যেতে পারে। তারপরে ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।